বন্ধুরা, আজকে থেকে আরও একটি ভ্রমণ কাহিনী নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। এই ভ্রমণ কাহিনীর কিছু কিছু অংশ আমি আপনাদের সাথে আগে হয়তো শেয়ার করেছি, কিন্তু সেগুলো ছিল ছোট ছোট রিলস। এবার আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো আমরা কোথায় গিয়েছিলাম, স্মোকি মাউন্টেনের কোথায় কোথায় ঘুরতে আপনারা অবশ্যই যাবেন, আর এই বিশেষ জায়গাটির সুন্দর সমস্ত পার্ট নিয়ে আমি প্রতিদিন আপনাদের সামনে হাজির হব। আজকে একটু ছোট্ট ঝলক নিয়ে হাজির হয়েছিলাম। আশা করছি আপনাদের এই সিরিজটিও গত সিরিজের মতো ভীষণ ভালো লাগবে। দেখা হচ্ছে প্রথম পর্ব নিয়ে আগামীকাল। আজকে থেকে আমি শুরু করলাম এক অপূর্ব সুন্দর জায়গার ভ্রমণ কাহিনী। প্রতিদিন এর টুকরো অংশ নিয়ে আমি আপনাদের সামনে আসব। এখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার বদলে আমরা রাস্তা পাল্টে চলে গিয়েছিলাম আরো এক জায়গায়, কিন্তু যেতে গিয়ে অনেক ভুল করেছি, অনেক শখ লেগেছে, কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের নতুন গন্তব্যে। সবকিছু নিয়ে এক অপূর্ব সুন্দর গল্প। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আগের ঘুরতে যাওয়ার লিঙ্কটি আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। সেন্ট লুইসে আমরা ঘুরতে গিয়েছিলাম, খুব মজার গল্প আছে সেখানে, ওটা দেখতে ভুলবেন না। আজকের জার্নিতে কিন্তু ভয়ঙ্কর গল্প আছে, তার সাথে আছে হাসি, আনন্দ, মজা। তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছো? তোমরা জানো কোথায় আমরা যাচ্ছি? গেস করো। হ্যাঁ, তুমি স্মোকি মাউন্টেন্স বললে তাহলে তুমি ঠিক আছো। আমরা অনেক খুশি আছি। It's a long day of traveling and with joy and laughter. গতবারের জার্নির মতো এবারও ভোরবেলায় উঠে নিজের হাতে আমি বানিয়ে ফেলি গরম গরম ফুলকো রুটি, তার সাথে মেক্সিকান চাটনি, গুয়াকামোলে আর এগ রোল। আসলে বাইরে যতই খাবার পাওয়া যাক না কেন, ঘরে বানানো খাবারের মজাই আলাদা। তাই ব্রেকফাস্টে ওটস দিয়ে সেরেই আমি কিচেন ক্লিন আপ করে বাড়ির সমস্ত চিন্তা বাড়িতে রেখেই লাঞ্চ প্যাক করে বেরিয়ে পড়লাম ঘুরতে। ক্যামেরাটা ঘুরায় দাও, তাহলেই তো হয়ে যেত। হাসি ঠাট্টা আনন্দ করতে করতে আমরা সেদিন পার করেছি 8.5-9 ঘন্টা সুদীর্ঘ পথ। সেই রাস্তার মাঝখানে ছিল দুর্যোগ, ভয়ঙ্কর বৃষ্টি, আর আমরা টর্নেডো ওয়াচের মধ্যেও পড়েছিলাম, কিন্তু আমাদেরকে আটকায় কে? মজা করতে যে আমাদের জুড়ি মেলা ভার। বাইরে বৃষ্টি হচ্ছে, যা খুশি হচ্ছে, আমরা আমাদের স্ন্যাকিংস চালিয়ে যাচ্ছি। আপনারা তো জানেনই আমেরিকা কত বড় দেশ, আর আমাদের জার্নিটাও কম ছিল না নেহাতি। 950 কিলোমিটারের উপরে আমরা সেদিন জার্নি করেছিলাম। কোথাও কোথাও প্রচন্ড বৃষ্টি হলো, কোথাও এরকম মেঘলা আকাশ ছিল। যেতে যেতে সেদিন উপলব্ধি করলাম ইন্ডিয়ানা রাজ্যটা কিন্তু মস্ত বড়। এখানে বেশিরভাগটাই ক্ষেত আর খামার দিয়ে ভরা। এছাড়াও আমরা দেখতে পেয়েছি অনেক মিল্ক বা ডেয়ারি ফ্যাক্টরি। বৃষ্টি হচ্ছিল না দেখে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসলাম। বিস্তীর্ণ এলাকায় মাঠের উপরে সুন্দর ফুল ফুটে আছে। এভাবে সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঘড়িতে যে কখন 12:30 বেজেছে বুঝতে পারিনি। আমাদের পেয়ে গিয়েছিল ভীষণ খিদে। তখন আমি যেসব প্যাক করে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে সেরে ফেললাম আমাদের লাঞ্চ। সামান্য কিছু অংশ বেঁচেছিল ঠিকই, বেশিরভাগটাই আমরা সাবার করে দিয়েছিলাম। আমরা এখন টেনেসিতে যাচ্ছি। আমরা ইলিনয়, শিকাগো আর অলসো হচ্ছে ইন্ডিয়ানা পাস করলাম। আমাদের মতো বড়দের যারা ঘুরতে ভালোবাসে তাদের জন্য অ্যাকচুয়ালি এত বড় জার্নি কিছুই না, কিন্তু ছোট বাচ্চাদের জন্য এটা বড় ভয়ঙ্কর দুষ্কর একটা ব্যাপার। তাই মেয়ের সাথে সময় কাটানোটা হয়ে গিয়েছিল মাস্ট। পরিশেষে আমরা পৌঁছালাম 4:30টার দিকে এই ম্যাকডোনাল্ডে। ভাগ্য এতটাই ভালো ছিল, এখানে ছিল বাচ্চাদের একটা খেলবার জায়গা। আর আমার মেয়ে বড্ড মিশুকে, মুহূর্তের মধ্যে সে বানিয়ে ফেললো তার খেলার সঙ্গী। অনেকক্ষণ ধরে এখানে খেলবার পরে ও অনেকটা রিচার্জড হয়ে যায়। আসলে গাড়িতে এতক্ষণ বাধা পড়ে থাকতে কারই বা ভালো লাগে। বিকেল হলে যে আমাদের সবারই একটু চা দরকার, কি ঠিক কিনা বলুন বন্ধুরা? চায়ের এই ব্রেকটা আর রিল্যাক্সেশন আমাদের প্রত্যেকের জরুরি ছিল। প্রত্যেকের মুখে হাসি ফুটে গিয়েছিল ততক্ষণে, কিন্তু আমরা তো বুঝতে পারিনি এই আনন্দটা ক্ষণিকের। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম এমন একটা জায়গায় যেখানে হচ্ছিল ভয়ঙ্কর টর্নেডো, মানে টর্নেডো ওয়াচ। এখানে আগে থেকেই জানিয়ে দেওয়া হয় যে দূরে কোথাও টর্নেডো হবে। এই মারাত্মক ব্যাপারটা আমি সত্যি শেয়ার করতে ভীষণ ভয় পাচ্ছিলাম, তাই সামান্য একটু ক্লিপ তুলেছি। দেখতেই পাচ্ছেন পাশের ওই জায়গাতে ভয়ঙ্কর রকমের মেঘলা ঘন ঘটা করে এসছে। সেই জায়গাটা পেরোতেই আমরা নিলাম স্বস্তির নিঃশ্বাস। একটু রোদও দেখতে পেলাম কোথাও কোথাও। এরপরে আমরা এসে পৌঁছালাম কেনটাকি আর ইন্ডিয়ানা রাজ্যের মাঝখানে। এর মাঝেই পড়ে একটা সুড়ঙ্গ। এখান দিয়ে যাওয়ার পরে আমরা সত্যি অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। শুধু তাই না, এখান থেকে শুরু হয়ে গিয়েছিল ভূমিরূপ পরিবর্তন। ল্যান্ডস্কেপটা তখন আনইভেন, কোথাও বা পাথুরে ভূমি, কোথাও বা ছোট ছোট মালভূমির মতো
মাথা চারা দিয়ে দাঁড়িয়ে আছে কিছু পাহাড়, কিন্তু কিছু দূর এগোতেই, ওই 100 মাইল এগোতেই আবার সামনে দেখলাম বিদ্যুৎ চমকাচ্ছে আর ঘন অন্ধকার হয়ে এসছে। তখন বেলা খুব একটা বেশি নয়, সবে 5টা কি 5:30 বাজে, কিন্তু আমরা আবার পড়লাম ভয়ঙ্কর বৃষ্টির কবলে। কিন্তু আমাদের এই অদম্য ঘুরতে যাওয়ার প্রবল ইচ্ছা শক্তিকে আটকায় এমন কোনো শক্তি আছে বলুন? আমরা মজা করতে করতে, স্ন্যাক্স খেতে খেতে, গান করতে করতে পৌঁছে গেলাম কেন্টাকিতে। সে এক ভীষণ সুন্দর রাজ্য, খালি বিস্তীর্ণ মাঠ আর আস্তাবল নতুবা ক্ষেতখামার। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কেউ ছবি এঁকেছে। কিন্তু এই গল্পটা আজকের জন্য নয়। আজকে যদি কেন্টাকি আর বাকি অংশটা দেখাই তাহলে বড্ড বড় হয়ে যাবে ভিডিওটি, তাই সেই অংশটি নিয়ে আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সফরের আরো একটি পার্ট নিয়ে আজকে চলে আসলাম। গতকালকে আমরা ইন্ডিয়ানা থেকে কেন্টাকি যাওয়ার রাস্তাটা দেখছিলাম। দেখেছিলেন যে সেখানে আমরা টর্নেডোর মধ্যেও পড়েছি। হ্যাঁ, আসলে আমাদের এই পুরো জার্নি বা সফরটি সম্পূর্ণভাবে এই বৃষ্টি, ঝড় ঝঞ্ঝার কবলের মধ্যে দিয়েই গেছে। বৃষ্টি, ওফ, মাই গশ। আমরা কেন্টাকি ঢোকার আগে কিছুক্ষণের জন্য একটু ওহাইও কেও পাস করেছিলাম। ওহাইও এখানকার আরো একটি মস্ত বড় স্টেট, কিন্তু সৌভাগ্যবশত আমাদের বেশি দূর যেতে হয়নি। সিনসিনাটির পাশ দিয়ে আমরা ঢুকে গিয়েছিলাম কেন্টাকি রাজ্যে। কিন্তু মুশকিল বিষয় হলো আমরা জানতাম না যে যেখানে আমরা যাচ্ছি সেখানে খালি বিস্তর ভূমিতে আমরা জঙ্গলের মাঝখান দিয়ে ঘন্টার পর ঘন্টা এগিয়ে চলবো। না পাবো কোনো রেস্টরুম, না পাবো কোনো ছোট শহর। কেন্টাকির এই পোর্শনটা যেখানে আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, সেখানে সব থেকে সুন্দর লেগেছে কৃষ্ণচূড়ার রাধাচূড়ার মতো এখানেও বসন্তের আমেজ। গাছে গাছে খুব সুন্দর ফুল ফুটে গেছে। কিন্তু যখন আপনার প্রচন্ড ইমার্জেন্সি, আপনাকে ওয়াশরুম যেতেই হবে, আর আপনি ঘন্টার পর ঘন্টা ছুটে চলছেন জঙ্গলের মাঝখান দিয়ে, কোনো শহরতলি খুঁজেই পাচ্ছেন না, এমন সময় এত সৌন্দর্য, এত কিছু আপনার মনটাকে ঠিক ভোলায় না। আমাদের পাশ দিয়ে চলে যাওয়া অনেকগুলো আরভিকে দেখে আমরা বুঝতে পারলাম আমাদের ডেস্টিনেশন থেকে হয়তোবা আমরা অনেকটা দূরে নেই। তাছাড়া সেই সময় দূরে পাহাড়েরাও হাতছানি দিচ্ছে। এসব দেখে আমরা মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম। ভেবেছিলাম আমাদের ডেস্টিনেশন এই বুঝি চলে আসলো, কিন্তু ম্যাপের দিকে তাকিয়ে দেখলাম আমরা তখনও অনেকটা দূরে। আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পৌঁছতে বেজে যাবে প্রায় রাত 10টা। তৎক্ষণ আমাদের অন্য চিন্তাও মাথায় এসে ঠেকলো। আমাদের রাতের খাবারের জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্টও খুঁজে বের করতে হবে। তাই ঝটপট ম্যাপ খুলে আমরা খুঁজছিলাম নক্সভিলের আশপাশে কি কি সব ইন্ডিয়ান রেস্টুরেন্টস আছে, আর চোখ রাখছিলাম রাস্তায় যদি কোনো ভালো ক্যাফেটেরিয়া বা কিছু পাওয়া যায়। আসলে হাইজিনও তো একটা বড় ব্যাপার। এভাবে দেখতে দেখতে আমরা একটা ভালো জায়গা পেয়ে গেলাম, কেন্টাকি আর্টিসিয়ান সেন্টার। এখানে ক্যাফেটেরিয়াও ছিল। আমরা ভেবেছিলাম যে এখানেই আমাদের সদ্গতি হবে। আপনাদের পিকো মুভিটার কথা মনে আছে? সেই দিল্লি থেকে অমিতাভ বচ্চন আর তার মেয়ে দীপিকা পাদুকোন গাড়ি করে সুদূর কলকাতা পাড়ি দিচ্ছিল, আর পথে পড়েছিল বিভ্রাট। ওরা অনেক চেষ্টা করেও ওদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছিল না। আমাদেরও ঠিক তেমনি হয়েছিল সেদিন। কি হাসি পাচ্ছিল নিজেদের অবস্থা দেখে। ওহো, এটা 6টা অবধি খোলা ছিল। এটা শ্মশান, এখানে কেউ নেই। ঠিক সেই সময় যে ব্যক্তি ওখানে কর্মরত ছিলেন তিনি ওটাকে লক করে পেছনের দরজা দিয়ে চলে যাচ্ছিলেন। মানে আর একটু যদি আগে আমরা ওখানে পৌঁছাতাম আমাদের হয়তো সেই সুযোগটা হাতছাড়া হতো না। কপালে না থাকলে আর যা হয়। একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, তখন ধরে যে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি পেরিয়ে এসছি, এখান থেকে সেরকম ভাবে বৃষ্টি আমরা পাইনি। কিছুক্ষণ পরে তো রোদ ঝলমলে আকাশও দেখেছি। আমরা যখন পৌঁছে গিয়েছিলাম মাউন্ট ভার্ননের কাছে, তখন এই পুরো জায়গাটাই অপূর্ব সুন্দর ছিল। কেন্টাকি রাজ্য যে এত সুন্দর, সত্যি এই রোড ট্রিপে না বেরোলে জানতাম না। জানি না ক্লিপটি দেখে আপনারা বুঝতে পারছেন কিনা এই জায়গাটা কতটা সুন্দর। কেন্টাকি পেরিয়ে আমরা তখন কেবল ঢুকছি টেনেসি রাজ্যে, উইলিয়ামসবার্গ শহরে। কিন্তু শহরে যাওয়ার জন্য যে এক্সিট সেটা আমরা কোথাও খুঁজে পাইনি, ফলে সেখানেও আমাদের রেস্টরুম খোঁজার প্রয়াসটাই করে উঠতে পারিনি। আমরা এরপর দ্রুত গতিতে এগিয়ে চললাম, যেহেতু দিন শেষে তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে। কিন্তু সেদিন ছিল পূর্ণিমা। কি সুন্দরই না লাগছিল সেদিন চাঁদটিকে দেখতে। আকাশে এত সুন্দর চাঁদ দেখে আমাদের মনের সমস্ত কষ্ট কোথায় যে মিলিয়ে গেল মুহূর্তে বুঝে পাইনি। আমরা যেখান দিয়ে
যাচ্ছিলাম নক্সভিলে, তার এক পাশের রাস্তা সম্পূর্ণ বন্ধ ছিল। ভাবুন তো, ওই রাস্তাটা যদি এপাশে হতো, মানে আমাদের গন্তব্যস্থলের দিকে হতো, তাহলে পৌঁছানোর আগেই আমি ঘুমিয়ে পড়তাম। তখন প্রচন্ড ঘুম চোখে, কিন্তু আমরা শেষমেশ নক্সভিলে পৌঁছেছি। আর আমরা খুঁজে বের করেছি এই রেস্টুরেন্টটি। সম্ভবত আমরাই ছিলাম লাস্ট কাস্টমার, কেননা রেস্টুরেন্ট তখন প্রায় ক্লোজের দিকে। ভারতীয় দেখে করুণা করে বা কোনো কারণেই হোক, ওরা আমাদের জন্য সমস্ত কিছু বানিয়ে নিয়ে আসে আমরা যেটা অর্ডার দিয়েছি। আমরা একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছাই, ফলে আমাদেরকে তাড়াতাড়ি অর্ডার করতে হয়েছিল। রেস্টুরেন্টটি মোটের উপরে ভালোই ছিল। আমরা যেগুলো অর্ডার করেছি সেগুলো ঠিক ছিল। টেনেসির নক্সভিলে যদি আসেন তাহলে অবশ্যই ভারতীয় এই রেস্টুরেন্টটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। এত রিমোট জায়গাতেও এত ভালো ইন্ডিয়ান খাবার পাবো সত্যি আমরা ভাবিনি। এরপরে আমরা সোজা চলে যাই আমাদের হোটেলে, কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম, তার মধ্যে ব্যাগ পত্র সমস্ত কিছু নিয়ে হোটেলের আমি খুব একটা বড় ক্লিপ তুলতে পারিনি। সারাদিনের টায়ার্ডের পরে একটা কমফোর্টেবল বেড হলেই না। আমরা যে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমরা নিজেরাই জানি না, কেননা পরদিনের জন্য তো ফুললি রিচার্জ হতে হবে বলুন। পরদিন ছিল রিয়েল অ্যাডভেঞ্চার, আর সেটা নিয়ে আমি ফিরছি আগামীকাল। হ্যালো বন্ধুরা, নদী, জঙ্গল, পাহাড় আর সিনিক ড্রাইভ দিয়ে ভরা আজকের এই অপূর্ব সুন্দর অ্যাডভেঞ্চারের গল্পটি তোমাদের সাথে শেয়ার করছি। শুরু থেকে শেষ অবধি দেখতে ভুলো না। গতকাল রাতে তো হোটেলে এসে ভীষণ টায়ার্ড থাকার জন্য ঘুমিয়ে পড়েছিলাম, হোটেলটা ঘুরিয়ে দেখানো সম্ভব হয়নি। আজকে সকালে চলে আসছিলাম ব্রেকফাস্ট কাউন্টারে। এক ঘুমে সকাল হয়েছে, তাই মর্নিংটা ভীষণ ফ্রেশ লাগছিল। আমরা বানিয়ে নিয়েছিলাম ওয়াফেল। ওই আগের ভিডিওতেই বলেছি এখানে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট পাওয়া যায়, তবে আমার ফেভারিট ওই ওয়াফেল আর ওটস, এই দিয়েই সারলাম সকালের ব্রেকফাস্ট। তারপরে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। হোটেল থেকে বেরোতেই মনে হলো পাহাড়ের কোলেই বসে আছি। ভীষণ সুন্দর ছিল এই সিনিক ড্রাইভটি। এর টুকরো টুকরো অংশ আমি আগে শেয়ার করেছিলাম ঠিকই, কিন্তু আজকে এই সিনিক ড্রাইভটা যেখান থেকে আমাদের এই ন্যাশনাল পার্কটি শুরু হয় তা অবধি পুরো রাস্তাটা আপনাদের জন্য তুলে রেখেছি। এখানে অনেকগুলো ভিজিটার সেন্টার্স আর প্রচুর রিসর্টস রয়েছে ট্যুরিস্টদের জন্য। বন্ধুরা, তোমরা তো জানোই আমেরিকা মহাদেশ কত বড়, আর আমেরিকা দেশে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে। স্মোকি মাউন্টেন তার মধ্যে একটা মস্ত বড় ন্যাশনাল পার্ক, 2 থেকে 3টা স্টেট নিয়ে এই ন্যাশনাল পার্কটি। আর এই ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গেছে প্রচুর নদী আর তার শাখা প্রশাখা। চলতে চলতে আমরা প্রচুর ঝোড়া দেখলাম, ছোট ছোট ঝর্ণা দেখলাম, যেগুলি দেখতে ভীষণ ভালো লাগছিল। টুরিস্টরা অবাধে যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে ফটো তুলছিল, সেই দেখে আমরাও নিজেদেরকে আটকাতে পারিনি। আমরাও নেমে পড়েছি একটা সুন্দর ছোট্ট ঝোড়া দেখে, কিন্তু সেই ঝোড়াটার জল প্রচন্ড গতিবেগে বয়ে চলছিল। এই জায়গাটা দেখে আমাদের উত্তরবঙ্গের কথা বারবার মনে পড়ছিল। উত্তরবঙ্গেও স্পেশালি উত্তরবঙ্গ থেকে সিকিম যাওয়ার পথে এরকম নানান ঝোড়া আর নদী আমরা দেখতে পাই। সেখানে নদীর রঙও কিন্তু বেশ সুন্দর। জলে নামার ইচ্ছা থাকলেও আমরা জলে নামিনি। এরপরে আমরা কিছু দূর এগিয়ে গেলাম একটা অপূর্ব সুন্দর চারণভূমিতে। এখানে সাইনবোর্ডে বারবার লেখা ছিল সামনে ভাল্লুক রয়েছে, তাই খুব সন্তর্পণে এবং সাবধানে এখানে হাঁটাচলা করতে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটাও ভাল্লুক দেখতে পাইনি। দূরে এখানে একটা ভাল্লুক দেখা গেলেও সেই ভাল্লুকটি এতটাই অস্পষ্ট এসেছে যে ক্যামেরায় তার ঝলকটিও আপনারা হয়তো দেখতে পাবেন না। এখান থেকে কিছুটা এগোতেই আমরা আরেকটি ভাল্লুক বা বেয়ার ওয়াচ এরিয়া পাই। সেখানেও আমরা একটাও ভাল্লুক দেখতে পাইনি, শুধুমাত্র দেখতে পেয়েছি 2টো টার্কি। ওয়াইল্ড লাইফের নামে 2টো টার্কি দেখেই আমরা ভীষণ খুশি। আমরা ঠিক বুঝে পাচ্ছিলাম না এত সুন্দর দৃশ্য সামনে আছে জন্য আনন্দে ভাসবো নাকি বেয়ার দেখিনি জন্য রাগ করব। ভাল্লুক দেখতে পাইনি তো কি হয়েছে, ভাল্লুক যেখানে থাকে সেই আস্তানাটা তো দেখে এসেছি, এটাই অনেক। ঘরে বসে এত সুন্দর খোলা মাঠ আর এত সুন্দর পার্বত্য উপত্যকা আমরা কি সবসময় দেখতে পাই বলো বন্ধুরা? এটাই তো আমাদের কাছে অনেক বেশি পাওনা। এরপরে আমরা চলতে চলতে পৌঁছালাম এই কেটস কোভের সব থেকে সুন্দর জায়গায়। এই জায়গা নিয়ে আগের ছোট্ট ছোট্ট ক্লিপ দিলেও এই জায়গাটাকে সম্পূর্ণ ঘুরে দেখাবো আগামীকাল। কালকে বলেছিলাম না একটা সুন্দর জায়গা দেখাবো, যেটা অনেকদিন ধরে দেখিয়েই যাচ্ছি। হ্যাঁ, এরকম একটা জায়গা যেখানে গিয়ে চুল আপনি আপ শুকিয়ে যাবে, আপনার হেয়ার ড্রায়ারের একদম দরকার পড়বে না, মনে হবে আপনি বলিউডের কোনো শুটিং ডেস্টিনেশনে চলে গিয়েছেন, আর নিজেকে বেশ ফুরফুরে মনে হবে। জায়গার সৌন্দর্যে বেকাবু হয়ে আপনি হিরোর মতো পোজ দেবেন বা হিরোইনের মতো পোজ দেওয়া শুরু করে দেবেন, অথবা আপনি ফটোগ্রাফার হয়ে যেতে পারেন। কেউ কেউ পোজ দিতে শুরু করে দিতে পারে, কেউ বা নিজের কোনো দরকারি কাজ করতে দূরে কোথাও চলে যেতে পারে। হ্যাঁ, এরকমই একটা অদ্ভুত সুন্দর জায়গায় আমরা গেছিলাম। এই সুন্দর জায়গাটা হলো কেটস কোভ। আমরা বিয়ার ভ্যালি ট্রেল করে এখানে আসি, আর এটা একটা অপূর্ব সুন্দর উপত্যকা। আমি জানি না আমার ক্লিপগুলো জাস্টিফাই করতে পারছি কিনা, তবে এখান থেকে সত্যি ফিরে যেতে মন চাইছিল না, এতটা
এতটা সুন্দর যে আমি প্রচুর 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 ক্লিপ তুলে রেখেছি। আপনি এখানে সারা দিন কাটিয়ে দিতে পারবেন। ভাল্লুকের ভয়ে এখানে আর কারো করছিল না, সবাই ঘুরে বেড়িয়ে এর সৌন্দর্য আহরণ করে যাচ্ছে। চলো বন্ধুরা, আবার এখানে চলে যাই, মজা করছি। বাকি অংশটা নিয়ে ফিরছি কালকে। কালকে আপনাদের কিডস কোভের লুপটা দেখিয়েছি। আজকে এই লুপ থেকে বেরিয়ে আমরা তখন চলছিলাম আরো কয়েকটি সিনিক জায়গায়। মাঝখানে পড়েছে এই রেস্ট এরিয়া। এখানে ওয়াশরুম, সমস্ত ফেসিলিটি, এমনকি ফুড কোর্ট সবই ছিল। এখানে ছিল অনেকগুলি কেবিন, যেগুলি আপনি ভাড়া নিয়ে থাকতে পারেন। আর এখান থেকে শুরু হয় ক্যাম্প গ্রাউন্ড। যারা এখানে কিছুদিন থাকবেন, ট্রেইল ওয়াক করবেন, তারা এখানে হর্স রাইডিং ফেসিলিটিও পেতে পারেন। আমরা যেহেতু একদিনই এই সম্পূর্ণ জায়গাটা ঘুরবো, তাই আমরা গাড়ি নিয়েই বেরিয়েছিলাম। ক্যাম্পিং এ থাকলে একটা সুবিধা হলো আপনি এখানে ট্যুরিস্ট গাইড পেয়ে যাবেন, বিভিন্ন রকমের কার্ড পেয়ে যাবেন, বা আপনি হর্স রাইড করতে করতে এই জঙ্গলের ভেতর দিয়ে সুন্দর জায়গাগুলি, এমনকি কোর এরিয়া যেখানে ভাল্লুক বা অন্যান্য ওয়াইল্ড লাইফ আছে, সেখানেও যেতে পারেন। আমরা তখন টেনেসি রাজ্য থেকে সাউথ ক্যারোলিনার দিকে ঢুকছি। পথে যেতেই পড়লো এরকম একটা ঝর্ণা, ভীষণ সুন্দর লাগছিল। যদিও ঝর্ণাটি তার আসল সময়, মানে যখন সঝরে ঝরে পড়ে, সেই সময় আমরা পৌঁছাইনি, তবুও দেখতে ভীষণ ভালো লাগছিল। প্রকৃতির কোলে এরকম দুদণ্ড বসে থেকে সময় কাটাতে কি সুন্দর ভালো লাগে, তাই না বলুন? আমরা এখানে অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম। এরপরে আমরা গেলাম আরেকটি টুরিস্ট স্পটে। এখানে অনেকে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ফটো তুলছিল। এই যে ভিউ পয়েন্টটা বন্ধুরা দেখছেন, এটাকে 7-in-1 ভিউ পয়েন্ট বলে। তার কারণ এখানে একই জায়গায় দাঁড়িয়ে আপনি 7-7টি পাহাড়ের মাথা দেখতে পারবেন। এরপর আমরা রওনা দিই মেইন অ্যাট্রাকশন গুলোতে যাওয়ার জন্য। পথে শ্রেয়ার ভীষণ ঘুম পেয়ে যায়, ওকে ততক্ষণে ঘুম পাড়িয়ে দিই। যেহেতু পৌঁছতে আমাদের আরো 1-2 ঘন্টা লেগে যাওয়ার কথা ছিল। ওখানে ফ্রেশ ঘুম দিয়ে শ্রেয়া পৌঁছে যায়। এটাই হলো স্মোকি মাউন্টেনের সব থেকে পপুলার ডেক। এখানে এসে দাঁড়ালে পারে সম্পূর্ণ যে আঁকাবাঁকা পথটি ধরে আমরা এই পাহাড়ের উঁচু জায়গায় এসেছি, সেই জায়গাটিকে দেখা যায়। সম্পূর্ণ টেনেসি রাজ্য যেখান থেকে আমরা উঠে এসেছি, সেই রাস্তাটি দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার মনে হয় যারা পৃথিবীতে সব থেকে বেশি অভিজাত, সেই ব্যক্তিগুলো হলো একমাত্র তারা, যারা এত সুন্দর অপূর্ব জায়গার সামনে দাঁড়িয়ে দুদণ্ড ধরে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে আর এই সুন্দর জায়গাগুলোকে মন ভরে দেখতে পারে। তোমরা দেখো না, তাহলে মনে হচ্ছে একটা পেন্টিং কেউ ড্র করেছে, একটা মাস্টারপিস। তারা দেখো, এটা হচ্ছে টেনেসি আর এটা হচ্ছে নর্থ ক্যারোলাইনা। এরকম অনেকগুলো লোকেশন পার করবার পর আমরা এসে পৌঁছাই কুহুই ট্রেল ওয়াকে। এটা একটি সানসেট পয়েন্ট। এখানে সূর্যাস্ত দেখতে প্রচন্ড ভিড় হয়। সেদিন ভীষণ ঠান্ডা হওয়ার জন্য আমরা সূর্যাস্ত অবধি ওখানে অপেক্ষা করিনি, কিন্তু আমরা সম্পূর্ণ ট্রেল ওয়াকটি কমপ্লিট করে পাহাড়ের টপ অবধি গিয়েছিলাম। এই ডেকটা থেকে আপনি সম্পূর্ণ জায়গাটিকে গোল করে ঘুরে দেখতে পারেন, এবং এক পাশে যে নর্থ ক্যারোলিনা রাজ্য, অপর পাশে টেনেসি রাজ্য, সেটা সুস্পষ্টভাবে এখানে দেখা যায়। আমরা একই দিনে এত সুন্দর সুন্দর সব জায়গা দেখেছি, সত্যি সারা জীবন মনে রাখবার মতো। এখানে এসে এত অদ্ভুত সুন্দর প্লেজেন্ট একটা ওয়েদার আমরা পেয়েছি, যেখানে রোদও ঝলমল করছে, আবার ভীষণ ঠান্ডা হাওয়াও বইছে। জীবনের কিছু কিছু মুহূর্ত আমাদের কাছে ভীষণ চিরস্মরণীয় হয়ে থাকে। এই বিশেষ দিনটি, যেদিনকা আমরা এত সুন্দর জায়গাগুলো দেখেছি, এটা আমাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। আজকে এতটুকুই রাখছি, বাদবাকি পুরো ভ্রমণ কাহিনী নিয়ে ফিরছি কালকে। বন্ধুরা, ভীষণ দুঃখ, আমরা ভীষণ ভীষণ কষ্টের মধ্যে দিয়ে আছি। প্লিজ জিজ্ঞেস করো না কেন আমরা সবাই এত কষ্টে আছি। আমরা বলতে পারবো না হয়তো। এত ভালো করে মজা করার পরে আমাদেরকে বাড়ি ফিরে চলে যেতে হচ্ছে। এর থেকে বড় কষ্টের আর পৃথিবীতে কি হতে পারে? এত সুন্দর সুন্দর জায়গা পেলে আমরা কালকে থেকে আবার সবাই ঘরের কাজে, পড়াশোনার কাজে, অফিসের কাজে ফিরে যাব। এত সুন্দর ট্রিপটা আমরা এইভাবে কষ্টের মধ্যে দিয়ে শেষ করতে চাই না। এত সুন্দর জায়গাগুলো যাতে করে আমাদের মনের ভেতরে সব সময় সুন্দরভাবে থাকে, তাই আমরা আবার সেলিব্রেশন শুরু করে দিলাম। আমরা চলে গেলাম শপিং করতে এখানকার একটা লোকাল গ্রসারি। সেখানে গিয়ে নিয়ে নিলাম কেক, কারণ ঘড়িতে কয়েক ঘন্টা পরে, মানে ওই রাত 12টার পরে ছিল দাদার, মানে অনিন্দদার বার্থডে। আর তার জন্য আমরা কেক খুঁজতে চলে গিয়েছিলাম ক্রগার্সে। অনেক খোঁজাখুঁজি করবার পরেও পছন্দ হচ্ছিল না কেক। যদিও দাদার চকলেট ফ্লেভার পছন্দ, আমার মাথায় এলো কেননা তিরামিসু কেক ট্রাই করা যায়। এরপরে আমরা আবার চলে যাই সেই রেস্টুরেন্টে যেখানে গতকাল রাতেও গিয়েছিলাম, মানে আগের ভিডিও দেখিয়েছি। সেখানে ডিনার শেষে আমরা সেলিব্রেট করি দাদার বার্থডে। আমাদের এই জার্নির রীতিমতো ধুরন্ধর তার বার্থডে
সেলিব্রেটটাও ধুরন্ধরের মতো হওয়া দরকার, জঙ্গল আর পাহাড় আর উপত্যকার মাঝখানে। হ্যাপি বার্থডে দাদা ওয়ান্স সেকেন্ড। যদিও ওটা 2 মাস আগের ভিডিও, আমরা তখন এপ্রিল মাসের শুরুর দিকে ছিলাম টেনেসি রাজ্যে, কিন্তু এই দিনগুলো, এই মুহূর্তগুলো আমার এই ছোট্ট ব্লগিং চ্যানেলে সারা জীবন চিরস্মরণীয় হয়ে থাক। আর আপনাদের অনেক ভালোবাসার আশীর্বাদ পাক দাদা, দিদি, সায়ন, আর অবশ্যই আমরা সবাই। পরের ভিডিও নিয়ে আগামীকালকে আপনাদের সাথে দেখা হচ্ছে। আগামীকালকের ভিডিওটা কিন্তু হতে চলছে অসাধারণ। আগামীকালকের ভিডিওতে রিয়েল অ্যাডভেঞ্চার, রিয়েল ফান কি জিনিস সেটা আপনারা দেখতে পারবেন। একটু ক্লু দিয়েই রাখি। আচ্ছা, কোনোদিনও কোনো রকমের চিন্তা ভাবনা ছাড়া এক গন্তব্যে যাবেন জন্য ভেবে অন্য গন্তব্যে চলে গিয়েছেন, আর রাস্তা মাঝপথে একদম হারিয়ে ফেলে আরো এক অন্য জায়গায় চলে গিয়েছেন, সেখান থেকে আবার যেখানে যাওয়ার কথা ভেবেছেন সেখানেও ফিরেছেন। আগামীকালের ট্রিপটিতে কিন্তু আমরা এগুলো সব করব, এগুলো সব থাকবে আগামীকালের ভিডিওতে। যাকে বলে পিওর অ্যাডভেঞ্চার, পিওর ম্যাজিক। যারা আমরা ঘুরতে ভালোবাসি, আমরা এই ধরনের হারিয়ে যাওয়ার গল্প করতে, শুনতে আর গল্পের অংশ হতেও ভালোবাসি। কি ঠিক কিনা বলুন? আজকের আমার এই ভিডিওটা যারা শেষ অবধি দেখছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ। দেখা হচ্ছে আগামীকাল। গতকালকে আমাদের দাদার বার্থডে সেলিব্রেশনের সুন্দর মুহূর্তগুলো তোমরা দেখেছো, আর পরদিন সকালেই আমাদের বাড়ি ফেরার কথা। খুব সুন্দর পার্বত্য এলাকা দেখতে দেখতে আমরা ফিরছিলাম। ট্রিপে ভীষণ মজা হলেও, খুব অ্যাডভেঞ্চার হলেও আমরা খুব একটা বেশি খুশি ছিলাম না বাড়িতে যাওয়ার জন্য। বিশেষ করে আজকে ছিল দাদার বার্থডে, তো আমরা কিছু দূর এগোতেই যখন কেনটাকিতে ঢুকবো টেনেসি থেকে, তখন ভাবলাম রেস্ট নিয়ে নিই। সেই সময় দাদা প্ল্যানে হঠাৎ করে চেঞ্জ আনলো। দাদা বললো চলো ডিসি থেকে চেরি ব্লসম ফেস্টিভ্যালটা দেখিয়ে আসি। এটা শুনে তো আমরা সবাই ভীষণ খুশি। বাকিটা আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, আমাদের মুখ থেকে আপনারা বাকিটা শুনে নিন সবাই কে কি বলছে। 3 এপ্রিল 2026 আজকে বার্থডে দিন, দারুণ মজা হচ্ছে। এখন আমরা মিডওয়ে কেনটাকিতে আছি। হ্যাঁ, আমরা হঠাৎ একটা মানে প্ল্যান হলো, শুভঙ্করই বললো, প্রপোজ করলো শুভঙ্কর যে আমাদের সরি হ্যাঁ অনিন্দই বললো। তারপরে তাহলে সবাই একদম খুশি হয়ে গেছে, শুভঙ্কর হ্যাঁ করে দিল। তারপরে আমরা সবাই ডিসকাশন করছি, মানে মাঝ রাস্তা থেকে পুরো খুব মানে মজা লাগছে। রাস্তা চেঞ্জ করছি towards Washington DC. আমরা সবাই অ্যাস্টাউন্ডেড ছিলাম বাই দ্য ওয়ার্ডস আমার বাবা বলেছিল। আর অলসো তখন আমরা অনেক জুবিলিয়েন্ট হয়ে বাল্লি বাল্লি করছিলাম ওই গাড়িতে। আমি এখানেই চুনি তারপরে নাচি। দাদা বলো, 2টা রুম, উইন্ডাপ, রিচমন্ড, $221। সায়ন কেমন লাগছে? তুমি দিদির সাথে ডিসকাস করো। দারুণ। আমি তো আমি একটা কাজ করে, আমি একটা ভাবে এক্সিট দিচ্ছি, তুমি দিদিকে দেখাও দিয়ে যে করা করে ফেলো ভালো দেখে। বলো কিছু। আমি তো বরাবরই বললাম, বলে ভালো। আমি হিটে চলা মানুষ। আমরা একটু এখন বাবা হচ্ছে স্ক্রোলিং করতেছে কি বুকিং করবে ওই জন্য, আর ফার্স্ট booking.com এ যাচ্ছে। একটু booking.com-টা জানো তাহলে তুমি কমেন্টসে লিখে দাও। আমাদের এই সরল আবেগ আর আনন্দ দেখে সবাই বুঝতে পারছো যে আমরা প্রত্যেকেই কতটা খুশি। সেই বাড়িতে গিয়ে ম্যারম্যারে একই রকম জীবনে কেউ ফিরতে চাইছিল না, সবাই চাইছিল আর একটু মজা করে নেওয়া যাক, আরো কিছু সুন্দর জায়গা ঘুরে নেওয়া যাক। তাই আমরা ডিসিতে রওনা দিলাম। ডিসিতে তখন চলছিল চেরি ব্লসম ফেস্টিভ্যাল, ভীষণ বিখ্যাত ডিসির এই চেরি ব্লসম ফেস্টিভ্যাল। আমরা তার জন্য যাচ্ছি, কিন্তু পথে ছিল অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার, যেখানে ডিসির বদলে আমরা চলে গিয়েছিলাম অন্য কোথাও, আর সেটা নিয়ে কালকে ফিরছি। গতকালকে তোমরা দেখলে যে আমরা একটু ভুল রাস্তায় চলে এসেছি, ভুল না, একটু লম্বা রাস্তায়। সেখানে পথে পড়েছিল সিনসিনাটি। সিনসিনাটির একদম কাছে, মানে 20 মিনিট দূরত্বে আমরা মেসান বলে একটি শহরে ছিলাম। সিনসিনাটির নাম শুনতেই আমি ভেবেছিলাম মেসানে কাছে পিঠেই পড়বে, আর সেখানে একটা রেস্টুরেন্ট আমি জানি। এটা বলাতে হয়তো আমাদের একটু বেশি চলতে হয়েছে, সিনসিনাটি থেকে 20 মিনিট বেশি ড্রাইভ করতে হয়েছে দাদাকে। এখানে যাওয়ার আগেই দাদার জন্মদিনের দিন দাদা আর দিদি দুইজনে একটা কথা বলেছে, যেটা আমার সত্যি খুব কাছের একটা কথা, আপনাদের সাথে শেয়ার করছি। যে চলো অন্বেষা, তোমাকে আজকে তোমার পুরনো
বাড়িটা ঘুরিয়ে আনি। হ্যাঁ, সত্যি কথা বলছি, এর থেকে বড় পাওনা না কিচ্ছু হতে পারে না। আমি বহুবার স্বপ্নে আমার এই বাড়িটাতে পৌঁছে গেছি, কল্পনায় সেই পুরোনো জায়গায় হেঁটে বেরিয়েছি, কিন্তু চাক্ষুষ সেই জায়গাটাকে আবার দেখতে পারবো কোনোদিনও কল্পনা করিনি। দাদা আর দিদিকে থ্যাংক ইউ বলে তো ছোট করব না, তবে হ্যাঁ, এই জায়গাটা আবার দেখতে পাওয়ার যে আনন্দ, সেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমেরিকায় এসে প্রথমে আমি এখানেই উঠেছিলাম। এখানে আমার মেয়ে তখন ভীষণ ছোট, আরো ছোটবেলা সেই মুহূর্তগুলোর সাক্ষী হয়ে আছে এই জায়গাটি। তাই আমার মনের মণিকোঠার খুব কাছে এই জায়গাটি। বাবুর্চি বলে এক দোকান থেকে এখানে আমরা প্রায়ই খেতাম, সেখান থেকে খাবার নিয়ে আমরা রওনা দিয়ে দিই। ডিসিতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোরবেলাই হয়ে গিয়েছিল। চেক ইন করে আমার এতটাই টায়ার্ড অবস্থা ছিল যে আমি হোটেলের কোনো ক্লিপ তুলে রাখিনি। সকালে তাই একটা ক্লিপ তুলেছি আপনাদের জন্য। রাতে যখন আমরা পৌঁছাই ততক্ষণে যেহেতু ভোরবেলা, আমরা কোনো ক্রমে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। এটা আমাদের হোটেলের একটা লুক, আমি যতটুকু পেরেছি তুলে রেখেছি। চোখ তখন ঘুমে ফেটে পড়ছিল আমাদের সবারই। আর রুমটা মোটের উপরে কমফোর্টেবল ছিল। আপনারা যদি জানতে চান যে অ্যাফোর্ডেবল সুন্দর হোটেল ডিসিতে আপনারা কোথায় পাবেন ইভেন পিক সিজনে, আমাকে প্লিজ কমেন্ট করতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। ভীষণ সুন্দর ছিল রুমটা, মানে মোটামুটি আমাদের চয়েসের মধ্যেই ছিল। আর এখান থেকে ডিসিও খুব একটা বেশি দূরে ছিল না। আমি ইউএসএ তে প্রায় 10 বছর আছি, তবে সুন্দর চেরি ব্লসম এর আগে আমার দেখা হয়নি। এটা আমাদের বহুদিনের ড্রিম ছিল, চেরি ব্লসম দেখবো। আজকে যেটা পূরণ হতে চলছে। এখন আমরা অনেক মজা করতে যাচ্ছি, আমরা চেরি ব্লসম আর টিউলিপ ফেস্টিভ্যালটা দেখতে যাচ্ছি। আমরা অনেক খুশি আছি। আমার মেয়ে সোনা কি সুন্দর আনন্দ করে বলছে। আমরা প্রত্যেকেই খুব খুশি ছিলাম। পোটোম্যাক রিভারের ওপর দিয়ে যখন যাচ্ছি তখন ভাবছি আমাদের স্বপ্ন পূরণ হতে চলছে আজকে। কারণ টাইডাল বেসিনের এই চেরি ব্লসম দেখতে সবাই আসে, খালি দূর দূরান্ত থেকে আমেরিকার মানুষ নয়, আমেরিকার বাইরেও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকেও এই সময় এখানে বসন্ত উৎসব বা চেরি ব্লসম দেখতে আসে। মনুমেন্টের ধার ধরে আর লেক বা পোটোম্যাক রিভারের ধার ধরে এই চেরি ব্লসমস দেখতে সবার ভালো লাগে। এখানে ডেস্টিনেশন ওয়েডিংও হয়। তো আমরা ভেবেছিলাম এবার আমাদের স্বপ্ন পূরণ হবে। আমরা যত কাছে যাচ্ছিলাম আমাদের উত্তেজনাও তত বেড়ে যাচ্ছিল, কিন্তু জানতাম না যে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা কি আদৌ চেরি ব্লসম দেখতে পেয়েছি, সেটা নিয়ে ফিরছি কালকে। হ্যালো বন্ধুরা, আমার আনন্দ দেখে তোমরা বুঝতেই পারছো ডিসিতে যে উৎসব দেখতে আমরা এসেছি তার ঝলক আমরা পেয়ে গিয়েছিলাম কিছুক্ষণ যাওয়ার পরেই। সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা যে প্রথম স্পটটাতে গিয়েছিলাম সেখানে প্রচুর প্রচুর ফুল ফুটেছিল। এত সুন্দর চেরি ব্লসমস হয় সত্যি জানতাম না। কাছ থেকে দেখতে না অনেকটা গোলাপ ফুলের মতো লাগছিল। কিন্তু আমরা এসেছিলাম নেশন গ্রেটেস্ট স্প্রিং টাইম সেলিব্রেশন মানে টাইডাল বেসিন চেরি ব্লসম দেখতে। এখানে অনেকগুলো ফটো তুলে অনেক সময় ধরে উপভোগ করে আমরা আমাদের মেইন অ্যাট্রাকশনের দিকে চলে যাই। সত্যি বলো বন্ধুরা, দেখতে খুব সুন্দর না এই চেরি ব্লসমটি? এখানে এসে জানতে পারলাম অনেক রকমের চেরি গাছ হয়। এখান থেকে আর্লিংটন ভার্জিনিয়া বলে একটা শহর পরিষ্কার দেখা যাচ্ছিল পটোম্যাক রিভারের অপর সাইডে। সেদিন ছিল ভীষণ গরম আর নদীর ধারে দাঁড়াতেও ভীষণ ভালো লাগছিল। কিছুক্ষণ ওখানে উপভোগ করবার পর আমরা চলে গেলাম মেইন টুরিস্ট অ্যাট্রাকশনে। কিন্তু গিয়ে খুব মন খারাপ হলো। কেন আমরা মন খারাপ করলাম, আমাদের টাইডাল বেসিনে আদৌ কি কিছু দেখতে পেয়েছি, সেসব নিয়ে ফিরছি আগামীকাল। এটা ভাবলাম সেটা পেলাম না। কি সুন্দর গোলাপি রঙের চাদরে মুড়ে থাকে, আমরা গিয়ে এসব কিচ্ছু দেখলাম না। গতকালকে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে চেরি ব্লসম থাকলেও আজকে যেটা টাইডাল বেসিন, যার জন্য পুরো আমেরিকার সম্পূর্ণ প্রান্ত থেকে লোকজন সেজে গুজে এখানে আসে চেরি ফেস্টিভ্যাল দেখবে বলে, সেখানে এসেই কিচ্ছুটি পেলাম না। আমরা যখন ঢুকছিলাম আমাদের মুখে কি আনন্দটাই না ছিল, কিন্তু যখনই এই মার্টিন লুথার কিং এর মেমোরিয়ালের সামনে এলাম, গিয়ে দেখলাম এখানে কিচ্ছু নেই। আমাদের মতো অনেকেই খুব সুন্দর চেরি ব্লসম দেখবে বলে সেজে গুজে এসেছিল। সবার মুখে হতাশা। কেউ তো অদ্ভুত সুন্দর চেরি ব্লসমস এর ড্রেসও পরে এসেছিল, কিন্তু সবাই বলছিল এখানে কিচ্ছু নেই। রিলে যেটা দেখে গেলাম গুগলে যে এত সুন্দর ফেস্টিভ্যাল হবে, রিয়ালিটিতে এরকম কিচ্ছুটি হলো না। আমরা এখানে আগেও এসেছিলাম, আলো ঝলমলে দিনে খুব সুন্দর দেখতে লাগলেও আমাদের আর কিচ্ছু করার ছিল না। সবার মতো আমাদেরও মনটি ভেঙে গিয়েছিল। আসলে কিছুদিন আগে গরম পড়বার ঠিক আগে এখানে প্রচন্ড বৃষ্টি হয় আর সমস্ত চেরি ফুলগুলো নাকি ঝরে গিয়েছে তখনই। আর কিছু করার ছিল না আমাদের, তাই এখানে কিছু ফটো তুলে আমরা রেস্টুরেন্ট খুঁজতে চলে গেলাম। ওখানেও গিয়ে হতাশার মুখে সম্মুখীন হলাম, ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজেই পাচ্ছিলাম না। স্টুডেন্ট ব্রিভভার্ট থেকে কিভাবে বাঁচলাম সেটা নিয়ে ফিরছি কালকে।
হ্যালো বন্ধুরা, কেমন আছো? আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ডিসি ঘুরতে যাব। গতকালকে টাইডাল বেসিনে আমরা চেরি ব্লসম দেখতে পারিনি, কিন্তু তাই বলে মন খারাপ করে থাকার মতো মানুষ তো আমরা নই, তাই ডিসি ঘুরতে বেরিয়ে পড়লাম। যদিও এই ঘুরতে বেরোনোর আসল কারণ হলো রেস্টুরেন্ট খুঁজে বের করা, আর আমরা না ভীষণ একটা সুন্দর জায়গার মধ্যে একটা অসাধারণ রেস্টুরেন্ট খুঁজে পেয়েছিলাম। বাইরে বেরোলেই তো একটু হোমমেড বা হেলদি খাবারের কথা আমরা ভাবি, এই রেস্টুরেন্টে আমাদের সেরকমই একটা ভাইব এসেছিল। ছোট্ট হলেও রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। বসবার জায়গার অভাব হলে পরেও আমরা মন ভরে এবং প্রাণ ভরে খেয়ে নিয়েছিলাম। তার কারণ আমরা এরকমই একটা ফুড জয়েন্ট খুঁজছিলাম যেখানকার খাবারগুলো হবে ভীষণ টেস্টি। আমরা ইন্দো চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান প্ল্যাটার নিয়েছিলাম, আর তার সাথে আমার আদা দেওয়া চা ছাড়া তো আমার ফিউলিং হওয়া সম্ভব না। এখানে পেট ভরে খেয়ে নিয়ে আমরা আবার মন ভরে ঘুরতে বেরিয়ে পড়ছিলাম। সত্যি ভীষণ ভালো লাগছিল। এই জায়গাটা না একটা পুরনো ওয়ার্ল্ড ভাইব দিচ্ছিল, কোনো ব্রিটিশ কান্ট্রি সাইড, অনেকটা নিউ ইয়র্ক ব্রুকলিনের মতো লাগছিল। আমার এই ধরনের জায়গা দেখতে ভীষণ ভালো লাগে। আপনাদেরও যদি এরকম ভালো লাগে আমাকে জানাবেন, আমি এরকম আরো ঘুরিয়ে আপনাদেরকে বিস্তরভাবে দেখাবো। এভাবে চলতে চলতে আমরা পৌঁছে যাই মেমোরিয়ালের সামনে। এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত সঞ্চয় করেছি, সেগুলি নিয়ে ফিরছি আগামীকাল। সবাই এখন আমরা ওয়াশিংটন মনুমেন্টে আছি। আমরা তোমাদেরকে ঘুরে দেখাবো কত সুন্দর জায়গাটা। হ্যাঁ, অনেক অপূর্ব। তোমরা জানোই যারা প্রতিদিন দেখছো যে আমরা চেরি ব্লসম দেখতে এসেছিলাম। টাইডাল বেসিনে চেরি ব্লসম না দেখা হলেও আমরা এই দিনটিকে খুব ভালো করে উপভোগ করব সেটাই ভেবেছি। পরন্ত বিকেলে যতটুকু সম্ভব আমাদের দ্বারা আমরা সেটা ঘুরে দেখি। যেমন দেখি এই ওয়ার মেমোরিয়াল, এর মধ্যখানে রয়েছে একটি ফাউন্টেন যেটা এখানে বন্ধ ছিল, এটা সামারে ওপেন হয়। নিচে যে লিনকন সাহেবের মনুমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেটিতে আমরা আগে গিয়েছিলাম, হোয়াইট হাউসের সামনেও গিয়েছিলাম। শ্রিয়ার ছোটবেলার টুকরো টুকরো স্মৃতিগুলি আমি এখানে শেয়ার করছি। আমাদের নতুন দিল্লিতে পুরো জায়গাটা ঘুরে দেখতে যেরকম অনেকটা সময় লাগে, এখানেও ঠিক সেরকমই সারাদিন লেগে যায় এই সম্পূর্ণ জায়গাটি দেখতে। আমরা তাই সম্পূর্ণ জায়গাটি দেখবো বলে স্থির করিনি। আগে যেহেতু অনেকগুলো জিনিসই দেখা ছিল, খালি মনুমেন্টটিতে আমাদের দেখা হয়নি, এবার আমরা সেটাই ঘুরে বেরিয়েছি। তবে শ্রিয়ার ছোটবেলার স্মৃতিগুলি শেয়ার করছি। গতবার আমরা হোয়াইট হাউসটিকে সামনে থেকে দেখি, আর এবার দেখতে পাই তার পেছনের অংশটি। পরন্ত বিকেলে দাঁড়িয়ে যখন প্রচন্ড হাওয়া বইছে, তখন মনুমেন্টের চারপাশ থেকে সম্পূর্ণ জায়গাটি দেখতে অসাধারণ লাগছিল। আজকের ভিডিওতে আপনাদেরকে ওয়াশিংটন ডিসি ঘুরে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের পুরনো আর নতুন স্মৃতিগুলো দেখতে। এই ভ্রমণের বাকি অংশ নিয়ে ফিরছি কালকে। চলো বন্ধুরা, ঘুরে আসি ভীষণ সুন্দর সুন্দর জায়গায়, যেখানে আছে ঢেউ খেলানো পাহাড়, উপত্যকা, নদী, সবকিছু, এমনকি অনেক সুন্দর শহরও। আমাদের জার্নিটা ঝটিকা সফর হলেও আমরা দুদণ্ড বসে অপূর্ব সুন্দর সূর্যাস্ত উপভোগ করেছিলাম ডিসিতে। তার এক ঝলক দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি বিভিন্ন সময় সাহিত্যের স্টুডেন্ট হওয়ার জন্য পড়েছিলাম আমেরিকা দ্য বিউটিফুল এরকম ফ্রেজ কবিতা, আর সেখানে তখন উপলব্ধি করে উঠতে পারিনি যে সত্যি আমেরিকা ভীষণ সুন্দর। যখন আমেরিকায় থাকবার সুযোগ হলো আমার, তখন আমি নিজে চোখ ভরে প্রাণ ভরে এর সৌন্দর্য আহরণ করেছি। আর তাই ভেবেছি যে আমি চ্যানেলের মাধ্যমে সেই টুকরো টুকরো সুন্দর জায়গাগুলি সবার কাছে তুলে ধরবো। আমাদের জার্নিটি যখন শেষের মুখে, তখন আমাদের পথ আমাদের নিয়ে আসে এই পিটসবার্গ শহরে। এখানে আমি 2 বছর থেকেছি। ভীষণ সুন্দর এই শহরটি, চোখ ধাঁধানো পার্বত্য উপত্যকা, ভ্যালি, আর তার মাঝখানে দুটো নদীর সঙ্গমস্থল, আর সেখানেই আছে পিটসবার্গ শহর। পিটসবার্গে গিয়েই আমরা লাঞ্চটা সেরে ফেরি সংকল্প বলে একটা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ভালো ছিল, মোটের উপরে ঠিকঠাক এখানে খাবার পেয়েছি আমরা। লাঞ্চ সেরে কিছুটা প্যাকিং করে নিয়ে, যেহেতু আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, আমরা রওনা দিই আমাদের বাড়ির উদ্দেশ্যে। পথে পরে অপূর্ব সুন্দর ভ্যালি, একদম চোখ সরানো যাচ্ছিল না। পুরো রাস্তা জুড়ে যদি আমি ভিডিও করতে পারতাম, আপনারা আমাকে সত্যি বাহবা দিতেন, কিন্তু ব্যাটারি আমার সাথ দেয়নি। না হলে সত্যি বলছি বন্ধুরা, পুরো রাস্তার ভিডিও করে রাখতে পারতাম। অপূর্ব সুন্দর সব পাতাবাহারি গাছ, না হলে ফুলের গাছ, ঢেউ খেলানো পার্বত্য উপত্যকার মধ্যে দিয়ে যখন আমাদের গাড়িটা যাচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল এই রাস্তাটা যেন আজকে না শেষ হয়। এমন সৌন্দর্য উপভোগ করতে করতে আমি যেন দিনের পর দিন কাটিয়ে দিই, কিন্তু এটা তো সম্ভব না। তাই যতটুকু আমি পেরেছি ততটুকু ভিডিও সবার জন্য তুলেছি। জানেন তো, পাহাড়ের কোল বেয়ে অপূর্ব সুন্দর সমস্ত ভ্যালি ছিল। সুইজারল্যান্ডের ভিডিওগুলোতে যেরকম আমরা দেখে থাকি,
হ্যাঁ, খানিকটা সেরকমই দুর্ধর্ষ লাগছিল দেখতে। মনে হচ্ছিল যে কেউ যত্ন করে সুন্দর করে সাজিয়ে রেখেছে, কিন্তু এটার বেশিরভাগটা স্টেট বা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে, তাই কেউ যত্ন করে এগুলো করেনি। প্রাকৃতিক ভাবেই এই জায়গাগুলি এতটা সুন্দর। যদি আপনারা আমার ভিডিওটি দেখে বুঝতে পারেন, তাহলে আমি মনে করব যে আমার এই প্রয়াসটি সফল হয়েছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সত্যি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। আমি এরকম অপূর্ব সুন্দর সুন্দর জায়গার ভিডিও নিয়ে আবার চলে আসবো আগামীকাল।